ঠিক আছে, রেকর্ডিং বসিয়ে দিলাম। ওকে। তো আজকে আমরা কিছু টপিক কভার করার চেষ্টা করব। বেশিক্ষণ আজকে পড়বো না, প্রথম দিন তো। আমরা এই যে রমজানকে চেনো, রমজানকে চিনো কি না? ও হচ্ছে মানে এএসআই হয়েছে, কিন্তু ও বলছে পড়বে বলছিল। তো আমি বললাম, তো ও বলছে ডিউটিতে আছে। আমি বললাম ঠিক আছে, রেকর্ডিং দিয়ে দেবো, তাহলে রেকর্ডিং থেকে দেখে নিই। আচ্ছা, আমরা এই টপিকটাতে মানে সিলেবাস ওয়াইজই কভার করব। তো প্রথমে মেকানিক্স এর জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের যে কয়েকটা টপিক আমি আজকে চুজ করেছি, সেগুলো করব, ঠিক আছে? সারিফুল দা, মিউট করো, মিউট করো। তো সব থেকে প্রথমে যেটা করব সেটা রেস্ট অ্যান্ড মোশন। কপি, পেস্ট। আচ্ছা, আমরা ফিজিক্সে রেস্ট মানে কি বুঝি বলো তো? কে বলবে? বা মোশন মানে কি বুঝি? একটু কোঅপারেট করতে হবে তোমাদের, মানে যখন কিছু জিজ্ঞেস করবো না, তো মাইক অন করে অ্যান্সার করবে। তা আমি বলি, দেখো, রেস্ট বা মোশন হ্যাঁ, মানে কি? মোশন মানে বাংলাতে যদি বলি তাহলে স্থিতি এবং গতি, ঠিক আছে? তো মোশন মানে কি আগে এটা বুঝতে হবে। তো মোশন মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর যদি পজিশনটা চেঞ্জ হয়, স্থানটা পরিবর্তন হয়, ঠিক আছে? পজিশন বা স্থান যদি ওর পরিবর্তন হয় টাইমের রেসপেক্টে, তাহলে বলবো যে ওটা কি হচ্ছে, মোশনে আছে। আচ্ছা, আর যদি পজিশনটা পরিবর্তন না হয়, যদি চেঞ্জ না হয়, তাহলে বলবো কি ওটা কি হচ্ছে, তাহলে রেস্টে আছে। তাহলে রেস্ট আর মোশন ক্লিয়ার, যে মোশন মানে ওর পজিশনটা চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে, আর রেস্ট মানে ওর পজিশনটা চেঞ্জ হচ্ছে না। এবার পয়েন্ট হচ্ছে যে আমরা যে বলছি যে পজিশনটা চেঞ্জ হচ্ছে বা হচ্ছে না, এটা কিন্তু অ্যাবসলিউট না, বা এটাই চরম সত্য কথা নয়। কেন? তার কারণ হচ্ছে যে আমরা ধরো আর্থে আছি না, আর্থে বসে আছি এখানে ধরো। তো আমরা এখানে যদি রেস্ট ভাবি, তা কিন্তু পুরো আর্থটাই তো মুভ করছে। তাহলে আমরা কোথায় রেস্টে থাকলাম? রেস্টে তো নেই। তো আমরা রেস্টে আছি, এই আর্থের রেসপেক্টে আমরা রেস্টে আছি। কিন্তু আমরা যদি বাইরে থেকে দেখি, চাঁদ থেকে ধরো দেখছি, তাহলে সেই ক্ষেত্রে তো আমরা মুভ করছি। ওকে। বা মোশনটাও কিন্তু অ্যাবসলিউট না। যেমন সাপোজ ধরো যে আহ, একটা বাস যাচ্ছে এইদিকে, এই বাসে একজন বসে আছে, আর ওর পাশেই একটা বাস সেম স্পিডে যাচ্ছে, এখানে একজন বসে আছে। ওকে। তো এই লোক, এটা যদি সেম স্পিড হয়, তাহলে এই লোকটা, এই লোকটা যে আছে আর বি লোকটা যে আছে, এরা কি মনে হবে যে এ বি লোকটা বসে আছে, এ লোকটাও বসে আছে, মানে কেউ মোশনে নেই আর কি, এটা মনে হয়। কিন্তু আসলে দুজনেই মোশনে আছে। তাহলে কি, মোশনটাও কিন্তু অ্যাবসলিউট নয়। তো আমরা যদি রেস্ট বলি, কি সমস্যা হচ্ছে কোনো? না ঠিক আছে। না মানে মনে হচ্ছে কেউ লগ আউট লগ ইন হচ্ছে। ফোনে মনে হয় কোনো গন্ডগোল হচ্ছে, ওই আওয়াজ আসছে মাইক থেকে, তাই বললাম একটু ইয়ে করতে। ও, আচ্ছা ঠিক আছে। মানে আমি বলছি যে
তাহলে কি বোঝা গেল যে রেস্ট বা মোশন যে বলছি এগুলো অ্যাবসলিউট আছে কি, এগুলো কি একদম চরম সত্য কথা? অ্যান্সার ইজ নো, এগুলো অ্যাবসলিউট নয়। তাহলে এগুলো কি রিলেটিভ, তাই না? কারো রেসপেক্টে বলতে হবে, মানে কারো রেসপেক্টে রেস্টে আছে তাহলে বলতে হবে। আমি যদি বলি যে এটা ধরো আর্থটা আছে, তো আমি যদি বলি যে এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তো এ রেস্টে আছে, কার রেসপেক্টে? আর্থের রেসপেক্টে, ঠিক আছে। বা যদি এখানে একটা গাড়ি চলছে ধরো, তাহলে এ মোশনে আছে, এই আর্থের রেসপেক্টে ও মোশনে আছে, তো ওটাই আর কি। তো এই জন্য আমাদের কি দরকার পড়ে, একটা কারো রেসপেক্টে বলতে হয়, কারো সাপেক্ষে বলতে হয়। কোনো কিছুর মোশন বোঝাতে গেলে বা কোনো কিছুর রেস্ট বোঝাতে গেলে কারো সাপেক্ষে বলতে হয়। আচ্ছা, কারো সাপেক্ষে যে বলছি, তাহলে এই কারো যার সাপেক্ষে বলছি ওটাকে আমরা বলি কি? নির্দেশ তন্ত্র। কি বলি? নির্দেশ তন্ত্র। ইংলিশে বলছি আমরা রেফারেন্স ফ্রেম, ঠিক আছে, রেফারেন্স ফ্রেম। তাহলে এতক্ষণ অবধি আমি কি বললাম, যে একটা রেস্ট হয়, একটা মোশন হয়, কিন্তু এইগুলোর রেস্ট বা মোশন যে আছে এগুলো কিন্তু অ্যাবসলিউট হয় না, এগুলো আপেক্ষিক হয়। তাহলে আমরা পড়বো কিভাবে অ্যাবসলিউট হয় না? তো তাহলে আমরা কারো রেসপেক্টে পড়বো, কারো রেসপেক্টে পড়বো। তো কারো রেসপেক্টে পড়বো, তো যার রেসপেক্টে পড়ছে তাকে কি বলছি? তাকে রেফারেন্স ফ্রেম বলছি বা নির্দেশ তন্ত্র বলছি। তাহলে নির্দেশ তন্ত্র কি জিনিসটা ক্লিয়ার হয়েছে? এবার মোশনটা তোমার কত ধরনের হতে পারে? 3 ধরনের হতে পারে। মানে কি? যে ধরো কোনো একটা বডি মুভ একটা লাইন বরাবর করতে পারে, ধরো এইদিকে মুভ করছে, ঠিক আছে। কোনো একটা প্লেনে মুভ করতে পারে, প্লেন এরিয়াতে ধরো এইদিকে মুভ করছে, এইদিকে মুভ করছে, বা একটা সার্কেল বরাবর মুভ করছে, এইভাবে প্লেনে মুভ করতে পারে, বা কোনো একটা লাইন বরাবর মুভ করতে পারে, বা স্পেসে মুভ করছে। স্পেস মানে ধরো এরোপ্লেন উড়াচ্ছে, তাহলে এটা কি স্পেসে মুভ করছে, ধরো এখানে এইদিকে যাচ্ছে বডিটা। তো 3 ধরনের মোশন হতে পারে। একটা হচ্ছে একদিকে একটা লাইন বরাবর কোনো প্লেনে বা স্পেসে মুভ করছে। তাহলে এই জন্য আমাদের 3 ধরনের রেফারেন্স ফ্রেমও লাগবে। তাহলে ওই বস্তুগুলোর মোশনটাকে বোঝানোর জন্য, গতিটাকে বোঝানোর জন্য 3 ধরনের রেফারেন্স ফ্রেম লাগবে। তাহলে একটা হচ্ছে 1 ডাইমেনশনাল লাগবে, যেটা লাইন বরাবর মুভ করবে। একটা হচ্ছে 2 ডাইমেনশনাল লাগবে, আর একটা হচ্ছে 3 ডাইমেনশনাল লাগবে। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম পড়বো। আচ্ছা, এখানে দেখো রেস্ট এন্ড মোশন জিনিসটা এটা ক্লিয়ার হয়েছে, আর রেস্ট এন্ড মোশনের কনসেপ্টটা থেকে রেফারেন্স ফ্রেমের দরকার পড়ছে। তাহলে রেফারেন্স ফ্রেম কি, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার রেফারেন্স ফ্রেমটা সম্বন্ধে একটু পড়বো। যে রেফারেন্স ফ্রেম 3 ধরনের বললাম, যে তোমার 1D হতে পারে, 2D হতে পারে, 3D হতে পারে। তো এবার রেফারেন্স ফ্রেমগুলো সম্বন্ধে একটু পড়ি। ওকে, তাহলে সব থেকে প্রথমে 1D রেফারেন্স ফ্রেমটা যদি পড়ি, তাহলে 1D মানে কি? একটা লাইন হবে, ওকে। তাহলে এই লাইনে একটা এক্সিস হবে আর কি। তাহলে এই লাইনে একটা আমরা অরিজিন ধরে নেব, ধরো এটা হচ্ছে অরিজিন ও বলছি। এবার কোনো একটা ব্যক্তি ধরো এখানে আছে, এখানে থেকে মুভ করছে এ পয়েন্টে, তাহলে আমরা কি বলবো, যে ও ও এর রেসপেক্টে, এটা ধরো এটা এক্স দূরত্বে আছে, তাহলে ওটা বলবো যে এর দূরত্বটা কত হয়েছে, এক্স। তো 1Dটা ভেরি ইজি, মানে এটা কোনো নেই, ঝামেলা নেই। 2Dতে দেখি, 2Dতে যদি কোনো একটা প্লেনে মুভ করে, তাহলে আমাদের দুটো এক্সিস লাগে। একটা হচ্ছে এক্স এক্সিস,
আর একটা হচ্ছে ওয়াই এক্সিস লাগে, কারণ একটা প্লেনে আমরা দুটো এক্সিস লাগবে। আর এই প্লেনে যে কোনো পয়েন্টে যদি ধরো এখানে একটা বস্তু আছে, ওই প্লেনে আছে পি বস্তুটা, তাহলে তুমি কি বলবে? তুমি বলবে যে এক্স এক্সিস বরাবর আগে তুমি যাও এতটা দূরত্ব, তারপরে তুমি ওয়াই এক্সিস বরাবর এতটা যাও, মানে আগে তুমি এক্স এক্সিস বরাবর আসলে এতটা, তারপরে হচ্ছে ওয়াই এক্সিসের দিকে এতটা গেলে। তাহলে দুটো পয়েন্ট লাগছে, একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, এটা ধরো এক্স, এক্স ভ্যালু স্মল এক্স, আর তারপরে এক্স এক্সিস বরাবর স্মল এক্স যাওয়ার পরে ওয়াই এক্সিস বরাবর, মানে এটা ক্যাপিটাল ওয়াই এক্সিসটাকে বলছি, আর ওয়াই এক্সিস বরাবর স্মল ওয়াই যাও, তাহলে তুমি পি পয়েন্টে পৌঁছে যাবে। তাহলে পি পয়েন্টের পজিশনটা রিপ্রেজেন্ট করার জন্য দুটো এখানে তোমার ভেরিয়েবল লাগছে, একটা এক্স একটা ওয়াই। তাহলে আমরা এখানে বলছি কি এক্স কমা ওয়াই। ওয়ান ডিতে একটাই ভেরিয়েবল লাগছিল খালি, কারণ একটা লাইনে আছে, তাহলে এখানে এই পজিশন, বস্তুটার পজিশন কি হবে, যে পি এক্স হবে খালি, ঠিক? আচ্ছা, তাহলে থ্রি ডিতে এবার কি হবে? থ্রি ডিতে তিনটা লাগবে, থ্রি ডিটাও দেখে নি। স্যার 2D তে প্রথমে ওয়াই অ্যাক্সিস গিয়ে তারপর এক্স অ্যাক্সিসে গেলেও তো হয়। হ্যাঁ, তাও হবে, কনভেনশন হচ্ছে যে এক্স এক্সিসে আগে যাব তারপরে ওয়াই এক্সিসে। ঠিক আছে। হ্যাঁ, let me insert blank slide. ওকে, এবার হচ্ছে থ্রি ডিতে আমরা যদি দেখি, থ্রি ডিতে আমাদের তিনটা এক্সিস নিতে হয়, তাই তো? এক মিনিট, এরকম করে, মানে এটা ধরো এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এটাকে আমরা বলছি জেড এক্সিস, ঠিক আছে? তাহলে এখানে সাপোজ কোনো একটা পয়েন্ট এই হাওয়াতে আছে, ওকে? আচ্ছা, আমি এটাকে কনভেনশনের জন্য এটাকে আমি এক্স ধরছি, সুবিধা হবে। এবার এই পয়েন্টের পজিশনটা যদি আমি বলতে চাই তাহলে কি বলবো? আগে এক্স এক্সিসের দিকে যাব, গেলাম, ধরো স্মল এক্স ডিস্টেন্স গেলাম, তারপরে ওয়াই এক্সিসের দিকে যাব, ঠিক আছে? মানে আগে স্মল এক্স এর দিকে গেলাম, তারপরে ওয়াই এক্সিসের দিকে গেলাম, এই পয়েন্টে আসলাম। এর মানে এটা যদি আমি সোজা করি এখানে ডট ডট করে, তাহলে এই লেন্থটা, না এটা যদি ওয়াই হয় তাহলে এটাও ওয়াই হবে, প্যারালাল না? আচ্ছা, তাহলে এখন আমি কোথায় আছি দাঁড়িয়ে? এখানে যখন আসলাম এই পয়েন্টে, তো আমি এক্স ওয়াই প্লেনটাতে দাঁড়িয়ে আছি, তাই না? এই প্লেনটাতে দাঁড়িয়ে আছি, কিন্তু এই যে পয়েন্টটা আছে এটা তো উপরে হাওয়ায় আছে, তো তার জন্য আমাকে উপরে আরো যেতে হবে, এটা, রাইট? তো ব্যাপারটা হচ্ছে আগে আমি এক্স এর দিকে গেলাম, তারপরে ওয়াই এর দিকে গেলাম, তারপরে উপরের দিকে গেলাম। উপরের দিকে মানে কি, জেড এক্সিসের প্যারালাল, মানে এই যে উপরে এটা জেড এক্সিসের প্যারালাল, তাহলে এটা হয়ে যাবে জেড। ওকে, তো এবার এটা যদি আমি কানেক্ট করে দিই এই পয়েন্টটাকে, এটা ধরো পি পয়েন্টটা, আর এটা ধরো কিউ ধরে নিলাম, তাহলে এটা অরিজিনটা ও ধরে নিলাম, তাহলে ও কিউটা কানেক্ট করে দিলাম, ঠিক আছে? এবার ও কিউটার প্যারালাল যদি পি পয়েন্ট থেকে এখানে ড্র করি একটা, তাহলে এই যে ডিস্টেন্সটা পাবো এখানে, এটা জেড দিবে না? কারণ এটা জেড আর এটাও জেড হবে। এবার তাহলে পিটাকে আমরা বলছি এক্স ওয়াই জেড। তো এইভাবে যে রিপ্রেজেন্ট করছি আমরা ওয়ান ডি, টু ডি, থ্রি ডিতে, যেখানে শুধু এক্স, ওয়ান ডিতে, টু ডিতে এক্স ওয়াই, আর থ্রি ডিতে তিনটা ভেরিয়েবল ইউজ করছি এক্স ওয়াই জেড, তাহলে এগুলোকে আমরা বলছি কি, যে এটাকে রিপ্রেজেন্ট করছি, এটাকে বলছি কার্টেজিয়ান সিস্টেমে। কার্টেজিয়ান সিস্টেম বলছেন কেন? এর মানে কি অন্য কোনো সিস্টেমও আছে রিপ্রেজেন্ট করার? ইয়েস। তো ওটাও হালকা করে দেখে নিই। যেমন এখানেই দেখো, এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করার জন্য
আমি তো এইভাবেও বলতে পারতাম না, যে সাপোজ আমি ডাইরেক্ট কানেক্ট করে দিলাম এটা, যেটাকে আমি বলছি আর, আর এক্স এক্সিসের সাথে যে এক অ্যাঙ্গেলটা করছে ওটাকে বলছি থিটা। তাও তো আমি পি পয়েন্টে যেতে পারবো, যে তুমি থিটা অ্যাঙ্গেল করে আর বরাবর যাও এত ডিস্টেন্স, তাহলে তুমি পি পয়েন্টে পৌঁছে যাবে, রাইট? তো এইভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই কোনো একটা পয়েন্টকে 2D তে, তাহলে এটাকে আমরা বলি কি পোলার কোঅর্ডিনেট, পোলার সিস্টেম বা পোলার নির্দেশযন্ত্র বলা যেতে পারে। আর এক্স ওয়াই যখন এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম সেটাকে আমরা বলেছিলাম কি কার্টেজিয়ান, কার্টেজিয়, কার্টেজিয়ান রেফারেন্স ফ্রেম। আচ্ছা, তো 2D তে একটা বস্তুকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে তোমার কার্টেজিয়ান সিস্টেমে, একটা হচ্ছে পোলার সিস্টেম। আর দুটোর ক্ষেত্রে স্থানাঙ্কগুলো আলাদা আলাদা, একটার ক্ষেত্রে এক্স আর ওয়াই আছে, আর একটার ক্ষেত্রে আর আর থিটা আছে। আচ্ছা, তো এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে এই দুটোর মধ্যে? তো অ্যান্সার ইজ ইয়েস। তাহলে কি সম্পর্ক আছে, সম্পর্কটা একটু দেখে নিই। আচ্ছা, তোমাদের কম্পোনেন্ট সম্বন্ধে আইডিয়া আছে না? কম্পোনেন্ট মানে এর এক্স কম্পোনেন্টটা কস থিটা হয়, আর কস থিটা এরকম। না থাকলে আমি বলে দিচ্ছি 1 মিনিটে। একটু বলেন স্যার, বলেন। আচ্ছা, ঠিক আছে। এখানে তো ধরো এই পয়েন্টটা এখানে ছিল, তো এটাকে আমি আর বললাম, এটা থিটা বললাম, এটা হচ্ছে এক্স আর এটা ওয়াই, রাইট? এবার ম্যাথমেটিক্সে সাইন থিটা কস থিটা ওগুলো সম্বন্ধে তো আইডিয়া আছে কি? কস থিটা মানে কি হয়, ভূমি বাই অতিভুজ। তাহলে এই থিটাটা, এটা যদি থিটা হয় তাহলে ভূমি কোনটা হয়, এক্স, ভূমিটা এক্স না? মানে কস থিটা মানে কি হয়, ভূমি বাই অতিভুজ। আর ভূমি মানে কি এখানে এক্স, কারণ এটা একটা এখানে একটা এটা তো লম্ব ড্র করেছি না, লম্ব মানে এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো ইউজ করতে পারি। cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এখানে কত এক্স, আর অতিভুজ মানে আর, তাহলে এটা হলো এক্স বাই আর। তাহলে কি হলো, এক্স ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দিলে এটা হয়ে গেল আর cos থিটা। ঠিক আছে, মানে থিটাটা যে এক্সিসটার সাথে অ্যাঙ্গেল করেছে সেই কম্পোনেন্টটা হয় আর cos থিটা, মানে এক্স ইকুয়াল টু আর cos থিটা হয়। আচ্ছা, তাহলে ওয়াইটা কি হবে, ওয়াইটা দেখি, ওয়াইটা সাইন থিটা থেকে পাবো। সাইন থিটা মানে হয় লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক? তাহলে লম্ব কি, লম্ব কোনটা হবে এই ত্রিভুজটার ক্ষেত্রে, ধরো ও, এটা পি বলছি, এটা কিউ, তাহলে ও পি কিউ ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব কোনটা, ও পি কিউটা মানে ওয়াই, আর অতিভুজ পি ও পিটাই মানে আর। তাহলে কি দাঁড়ালো, ওয়াই ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দাও, তাহলে আর সাইন থিটা দাঁড়ালো, ঠিক? তাহলে এখানে দেখো এক্স ওয়াই আর আর থিটার মধ্যে যদি রিলেশন পেতে চাই, তাহলে কি পেলাম, যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা হয়, আর ওয়াই ইজ ইকুয়াল টু তোমার হয় আর সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা। তো 2D তে আমরা কার্টেজিয়ান পোলার কোঅর্ডিনেট দেখলাম, আর এদের মধ্যে রিলেশনটাও দেখলাম। আর একটা জিনিস দেখি, যে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করি তাহলে কি দিচ্ছে দেখি। তাহলে এক্স মানে কি আর কস থিটা,
তাহলে আর কস থিটা তার স্কোয়ার হবে। আর ওয়াই মানে কি? ওয়াই মানে এটা, ওয়াই মানে আর সাইন থিটা। এক মিনিট দাও। সমস্যা করে আসলে। কি হয়েছে বলতো, যে আমার পাওয়ার পয়েন্টটা ফ্রির ভার্সন আছে, তো মাঝে মাঝে অ্যাড চলে আসে। তো ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, ওয়াই এর জায়গায় আর সাইন থিটা বসাই, তার স্কোয়ার হলো। দেখো এবার আর স্কোয়ার কস স্কোয়ার এখানে, এখানে আর স্কোয়ার সাইন স্কোয়ার। তো আমি যদি আর স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে ভেতরে কি পড়ে থাকলো? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1 হয় এর ভ্যালুটা। তাহলে এটা আর স্কোয়ার হলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো এই জিনিসটা আমাদের জানতে হবে। তো আমাদের জানতে কি হবে? আমাদের জানতে হবে যে একটা 2D রেফারেন্স ফ্রেমে, এটা ফাইনালি লিখছি, 2D রেফারেন্স ফ্রেমে তোমার দুটো এক্সিস হয়, একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস। একটা কার্টেসিয়ান ফ্রেমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বস্তুটাকে। ধরো এখানে পি আছে, তাহলে কার্টেসিয়ান ফ্রেমে আমরা এক্স কমা ওয়াই দিয়ে, তাহলে এক্স কোনটা, এক্স হচ্ছে এটা, ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে এটা। আর যদি পোলার নির্দেশ তন্ত্রে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেটা এখানে কানেক্ট করে দিতে হয় ডাইরেক্ট। সেটা হচ্ছে আর দেয়, এই অ্যাঙ্গেলটা যেটা করছে ওটা থিটা যদি হয়, তাহলে পোলার নির্দেশ তন্ত্রে আমরা আর কমা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। এদের মধ্যে সম্পর্কটা কি? তো সম্পর্কটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। আর এই দুটো বর্গ করলে, যোগ করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার হয়। তাহলে এই তিনটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। আর এটা এমনিও বোঝা যাচ্ছে যে এটা হবে। কেন বলতো? এ, আমি যদি এটা নিই, ও মানে এটা তো পি দিয়েছি, মানে ও পি আর কিউ যদি ট্রায়াঙ্গেলটা নিই, তাহলে এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা পিথাগোরাসের উপপাদ্যটাও জানি। তাহলে ওই ক্ষেত্রে কি হয় যে আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। তো সেটাও আমরা ওখান থেকেও ডাইরেক্ট বলতে পারি, না হলে এই দুটো যোগ করে দাও তাও এটা আসবে। এটা হলো। নেক্সট ইজ যে 3D-তে যেমন এখানে আমরা পড়লাম, 2D-তে দু ধরনের রেফারেন্স ফ্রেম পড়লাম, একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে কার্টেসিয়ান। তাহলে 3D-তেও এরকম আছে, 3D-তেও এরকম আছে। আমরা যেটা এক্স ওয়াই জেড পড়েছি এটা হচ্ছে কার্টেসিয়ান, ঠিক আছে, কার্টেসীয়। তাহলে 3D-তেও কি পোলার আছে? তো অ্যান্সার ইজ ইয়েস। কিন্তু ওগুলো আমরা এখন করব না, ওটা যদি দরকার পড়ে পড়ে কখনো তো তখন করব। আমি একটু খালি জাস্ট বলে দিই হালকা করে। 3D-তে একটা তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে এইরকম, যে এখানে ধরো বস্তুটা ছিল, তাহলে প্রথমে এক্স এর দিকে গেলাম এইদিকে, তারপরে ওয়াই এর দিকে গেলাম, আর তারপরে উপরে গেলাম বস্তুটাকে রিপ্রেজেন্ট করার জন্য। এগুলো ডট ডট করে যোগ করে দাও, একটু যোগ করে দাও, এগুলো যোগ করে দাও। তাহলে এটা এক্স হলো, এটা ওয়াই হলো, সরি, এটা এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে জেড। পি এক্স ওয়াই জেড, ঠিক আছে। তো এটা তো এইভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে, কিন্তু কোনো একটা স্ফিয়ারে যদি থাকে, একটা যদি স্ফিয়ার হয়, এটা মানে সাপোজ এটা স্ফিয়ার একটা, ঠিক আছে,
কোনো একটা বস্তু একটা স্ফিয়ারে আছে, তো তখন কি এইভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে? পারবে না। তো তো তখন তোমাকে 3D তে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট নিতে হয়। কি নিতে হয়? গোলীয় পোলার নির্দেশতন্ত্র। এই ক্ষেত্রে তোমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট বা স্ফেরিক্যাল পোলার রেফারেন্স ফ্রেম নিতে হবে। এবার এটা কি, এটা একটু বলে দিই খালি এখানে, যে যেমন ধরো এখানেই আমি ড্র করছি, এখানে এই পয়েন্টটা ধরো, এই পয়েন্টটা পি পয়েন্টটা হচ্ছে এটা, ঠিক আছে? এখানে আমি যদি কমপ্লিট করি, এরকম ধরো এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, আর এটা জেড এক্সিস, আর পি পয়েন্টটা হচ্ছে এটা। তো তুমি আগে এক্স এর দিকে যাবে, তারপরে ওয়াই এর দিকে যাবে, তারপরে জেড এর দিকে, কিন্তু এটা এখানে চলবে না। তাহলে আমাদের স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট নিতে হবে। ওটা কি? ওটা দেখো এখানে ডাইরেক্ট আমাদের কানেক্ট করতে হয়, অরিজিনটা থেকে এই পয়েন্টটা ডাইরেক্ট কানেক্ট করতে হয়। করলাম? এর মানে অরিজিনটা থেকে এই পয়েন্টটা ডাইরেক্ট কানেক্ট করব। তাহলে এই পয়েন্টটা অরিজিন থেকে পি পয়েন্টটা ডাইরেক্ট কানেক্ট করব। তাহলে এটা যদি কানেক্ট করি, তাহলে এই লাইনটা যে আছে জেড এক্সিসটার সাথে একটা অ্যাঙ্গেল করবে কিনা? এই যে জেড এক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করছে সেটাকে আমরা বলছি থিটা। এক মিনিট। মানে এটাকে বলছি থিটা, ঠিক আছে? আর এই যে যেটা কানেক্ট করলাম ও থেকে পি এর মধ্যে, এটাকে আমরা আর বলছি, যেমন 2D তে আর বলছিলাম না, তো এটাকে আর বলছি। আর এই যে লাইনটা আছে যেটা আমি এক্স ওয়াই প্লেনে আছে, এটাকে যদি কানেক্ট করি, এটা এক্স এক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করছে ওটাকে বলছি ফাই, ঠিক আছে? তো এখানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে তিনটা আমাদের লাগে, তিনটা লাগে কোঅর্ডিনেট। কি কি? একটা হচ্ছে আর, একটা হচ্ছে থিটা, আর একটা হচ্ছে ফাই। তাহলে আমি যদি লিখি পি আর, থিটা আর ফাই, তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আমাদের তিনটা কোঅর্ডিনেট লাগে। একটা আর, থিটা, ফাই। কার্টেসিয়ানে কটা? তিনটা লাগে। কি কি? এক্স ওয়াই জেড। আর ইসের ক্ষেত্রে স্ফেরিক্যাল পোলারে তিনটা আর, থিটা আর ফাই। আরেকটা আছে, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। তো এখানে যেমন আগেরটাতে আমি বললাম না, এখানে যে একটা রিলেশন আছে, তো এখানে ওরকম রিলেশন আছে, মানে এক্স এর সাথে আর থিটা ফাই এর, ওয়াই এর সাথে আর থিটা ফাই এর, জেড এর সাথেও আর থিটা ফাই এর রিলেশন আছে। তো ওটা কি হবে? তো আমি যদি দেখো এই আরটা জেড এর সাথে অ্যাঙ্গেল করেছে থিটা না, তাহলে যার সাথে অ্যাঙ্গেল করে সেটা কস থিটা দেয়। যেমন এখানে দেখো না, এই থিটাটা যে এক্সিসটার সাথে অ্যাঙ্গেল করেছিল সেটা কস থিটা দেয়, আর কস থিটা। তো এখানেও এখানেও এই যে জেডটা তাহলে কি দিবে? জেডটা আর কস থিটা দিবে। তাহলে জেড ইকুয়াল টু কি হবে? আর কস থিটা।
আর দেখো এই যে আরটা আছে, এই আরটা আছে, তাহলে এর তো এই দিকে জেড বরাবর তো এটা কস থিটা হলো, আর যেটা পারপেন্ডিকুলার হয় সেটা কি হয়, সাইন থিটা হয়। মানে 2D তে আমরা কি দেখলাম, এই বরাবর এটা কস থিটা আর পারপেন্ডিকুলারটা সাইন থিটা হয়, তাহলে এখানেও এটা তাহলে কি হবে, আর সাইন থিটা হবে। আচ্ছা, এটা যদি আর সাইন থিটা হয়, তাহলে এর প্যারালাল নিচেরটা এটা, তাহলে এটাও আর সাইন থিটা হবে। আচ্ছা, এটা যদি আর সাইন থিটা হয়, এই আর সাইন থিটা লাইনটা এক্স এর সাথে ফাই এক্সিস ফাই অ্যাঙ্গেল করেছে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল করে সেটা কস হয়, তাহলে এক্সটা কি হবে, আর সাইন থিটা কস ফাই হবে, তাহলে এক্সটা হবে আর সাইন থিটা কস ফাই। আর এটা কি হবে তাহলে, ওয়াইটা যার সাথে অ্যাঙ্গেল করেনি, মানে এটা, এটা আর সাইন থিটা সাইন ফাই হবে, এর মানে ওয়াইটা কি হবে, আর সাইন থিটা সাইন ফাই। তাহলে এখানে এক্স ওয়াই জেড এর মধ্যে এই ধরনের রিলেশন। আর এখানেও যদি তুমি তিনটা যদি স্কোয়ার করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এখানেও তোমার আর স্কোয়ারই দিবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে 3D রেফারেন্স ফ্রেমে একটা যদি এরকম সিলিন্ডার হয়, ঠিক আছে, তো সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিলিন্ড্রিক্যাল রেফারেন্স ফ্রেম লাগে, কিন্তু এটা আমার মনে হয় না যে এটা অতটা কাজে লাগবে, তো এটা এখন থাক, এটা এখন থাক, স্ফেরিক্যালটা অবধি থাক। আচ্ছা, তো রেফারেন্স ফ্রেম আর রেস্ট আর মোশন ক্লিয়ার হয়েছে, এখানে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো এই অবধি। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপরে যেটা টপিক আছে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তো ডিসপ্লেসমেন্টটা বোঝার আগে আমাকে বুঝতে হবে ডিস্টেন্সটা, মানে দুটো জিনিস, একটা হচ্ছে ডিস্টেন্স আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। একটা ডিস্টেন্স, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। বাংলাতে যদি বলি তাহলে ডিস্টেন্স মানে অতিক্রান্ত দূরত্ব, আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। এই দুটো জিনিস সেম কি সেম নয়, আগে এটা বলো। বলো, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, সরণ মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব মানে সরণ নাও হতে পারে। হ্যাঁ, মানে ঠিক আছে, সরণ মানে দূরত্ব, দূরত্ব মানে সরণ না, আরে ওরকম না, আমি বলছি মানে ভালো করে বুঝো, আসলে দুটোই তো দূরত্ব, কিন্তু ব্যাপার আছে। দেখো, ডিস্টেন্স মানে সাপোজ আমি একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। ধরো আমি এখানে একটা স্কেল একটা ভেক্টর, এটা হতে পারে হ্যাঁ হয়তো। হ্যাঁ, ওটা ঠিক আছে, স্কেলার ভেক্টর আছে, ওটাই। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, ধরো এ থেকে আমি বিতে গেলাম এখানে, ঠিক আছে,
এ থেকে বিতে গেল, তারপরে ধরো বি থেকে সিতে আসলো, তারপরে সি থেকে ধরো কোথায় গেল, ডিতে আসলো, ঠিক আছে। এটা ধরো আমি বলছি যে 100 মিটার, এটা ধরো 20 মিটার, আর এটা ধরো 60 মিটার বলছি। তাহলে তোমাদের যদি এবার জিজ্ঞেস করি ও কতটা দূরত্ব গেল, কতটা ডিস্টেন্স কভার করলো, 180। 180, ঠিক। 180 মানে ডিস্টেন্স, মানে তাহলে কি হলো, ও অ্যাকচুয়ালি কতটা যাচ্ছে দূরত্ব, ঠিক আছে, অ্যাকচুয়ালি কতটা গেল। এখানে কোনো প্লাস মাইনাসের কোনো গল্প নেই, ঠিক আছে। তো এটা দূরত্ব। ডিসপ্লেসমেন্টটা তাহলে বুঝতে হবে এটা কি। এটা হচ্ছে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্টটা মানে প্রাথমিক বিন্দুটা, আর ফাইনাল পয়েন্টটা মানে অন্তিম বিন্দুটা, এদের মধ্যে যে শর্টের ডিস্টেন্সটা মানে স্ট্রেট লাইন দূরত্বটা যেটা, ওটা হচ্ছে তার মানে কি বলবো, ডিসপ্লেসমেন্ট। ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে ডাইরেক্ট ডিস্টেন্স, ওটাকে বলছি ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে এ টু ডিটা, বোঝা গেছে, এ টু ডিটা। তাহলে এ টু ডিটা কত হবে, ওটা বের করতে হবে। কিভাবে বের করবে, দেখো এ টু ডি ডাইরেক্ট ডিস্টেন্স যদি বের করতে হয় তা এটা ইজি আছে। যেমন ধরো আমি কি করব, এখানে একটা প্যারালাল এইভাবে কাটলাম, তাহলে এটাও 20 হবে, ঠিক। এই কারণে বিসিটা 20 না, তাহলে এটাও 20 হবে। আর এখান থেকে এটা 60, এর মানে এখান থেকে এটাও 60 হবে। তাহলে এটুকু কত হবে, খালি এখান থেকে এটুকু 40, 60 প্লাস 40 100। তাহলে এটা 40 আর এটা 20, আর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এডিটা কত হবে, 40 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার তার রুট, কারণ অতিভুজ স্কোয়ার মানে এটা নাম দিয়ে দিচ্ছি ধরো এ ই। তাহলে এডিটা হবে স্কোয়ার রুট অফ এ ই স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার। এ ই মানে 40 স্কোয়ার আর প্লাস 20 স্কোয়ার। 40 স্কোয়ার মানে 4 চোখ 16, 1600, আর 20 মানে 2 4, 400। 1600 আর 400 মানে 2000, 2000 মানে মানে স্কোয়ার রুট অফ 2000 আর কি। দুটো জিরো বের করে দাও, মানে যা হবে এটাই অ্যান্সার আর কি, যেটা আসবে সেটাই। তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে ডাইরেক্ট ডিস্টেন্সটা, ওটাকে বলছে, ঠিক আছে। এবার এরকম কেন হলো, মানে এরকম কেন হলো, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটাকে ডিসপ্লেসমেন্ট তো বলছি, কিন্তু এরকম কেন হলো, এটা আমি এখন বলতে যাচ্ছি। দেখো, আসলে ডিসপ্লেসমেন্ট একটা তোমার ভেক্টর কোয়ান্টিটি, সরণটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর মানে কি, যার মান আছে মানে ভ্যালিউ আছে, প্লাস ডাইরেকশনও আছে, দুটোই আছে, ভ্যালুও আছে আর ডাইরেকশনও আছে, মানে দিকও আছে, মান আর দিক দুটোই আছে। এবার আবার এটা চলে আসছে। ওকে,
তো মান ও ডাইরেকশন দুটোই আছে। এবার এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে। দেখো, এ থেকে ধরো একটা লোক বা যে কোনো বস্তু এইদিকে গেছে, ঠিক আছে? তাহলে এ থেকে ধরো বি তে গেছে, তাহলে ওর ডাইরেকশনটা কোন দিকে? এ টু বি এর দিকে। তাহলে আমি ওটা বলছি কত গেছে, আমি বললাম যে 100 মিটার গেছে সাপোজ। ওকে, আচ্ছা, এ টু বি যদি আমি ডাইরেকশনটাকে ধরি, তাহলে বি টু এর দিকে ডাইরেকশনটাকে মাইনাস ধরবো না? মানে এ টু বি যদি আমি পজিটিভ ধরি, তাহলে বি টু এর দিকে এটা মাইনাস ধরতে হবে, কারণ না হলে কিভাবে বুঝাবে? পুরো উল্টো দিকে যাচ্ছে তো মাইনাস ধরতে হবে। এবার দেখো, তাহলে ধরো লোকটা এ থেকে বিতে গেল 100 মিটার। এবার এই লাইন বরাবরই সাপোজ বি থেকে এদিকে ব্যাক হয়ে আসছে, ব্যাক হয়ে ধরো এখানে অবধি আসছে। এটা ধরো 80 মিটার ধরে নাও। তাহলে 80 মিটার মানে কি? ডাইরেকশনটা এর অপোজিট দিকে না? যেদিকে যাচ্ছে এ টু বি এর দিকে কি না বি টু এ এর দিকে? ইয়েলোটা বি টু এর দিকে। তো বি টু এর দিকে হলে এই যে 80 মিটারটাকে আমাকে -80 লিখতে হবে, -80 মিটার লিখতে হবে। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট যদি দেখি আমি, তাহলে 100 প্লাস -80, তাহলে রেজাল্টেন্টটা হয়ে যাবে কি 100 -80 মানে 20 মিটার। এই জন্য আমরা কি বলি, আসলে এটাই পুরোটাই ক্যালকুলেশন করেছি, এখানে পুরো দূরত্বটাই ক্যালকুলেশন করেছি, কিন্তু যেহেতু ভেক্টর নিয়েছি মানে কি, তোমাকে মাইনাস বা প্লাস কি হবে ওই কনসিডার করতে হবে। আর এই জন্য তোমার এই 20 মিটারটা কোনটা, এ থেকে এটা ধরো ফাইনাল পয়েন্টটা সি ধরে নাও, তাহলে এ টু সি এটাই তোমার কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো তুমি দুইভাবে বলতে পারো যে ভেক্টর সামটা, মানে ভেক্টর সাম যেটা হয় সেটা তোমার ডিসপ্লেসমেন্ট হয়। ডিস্টেন্সগুলোর ভেক্টর সাম যদি করো, ভেক্টর সাম মানে কি প্লাস মাইনাসগুলো কনসিডার করে যদি নাও, তাহলে সেটা ডিসপ্লেসমেন্ট দিচ্ছে। আর না হলে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে ডাইরেক্ট ডিস্টেন্সটা যদি বের করে নিতে পারো, তাহলে সেটা তোমার ডিসপ্লেসমেন্ট দিবে। দুটো একই জিনিস। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। হুম। ওকে, তাহলে এখান থেকে ডিসপ্লেসমেন্ট থেকে কিছু অঙ্ক থাকতে পারে, যেমন ধরো সাম এক্সাম্পল যদি আমি করতে চাই, তাহলে সাপোজ ধরো এ পয়েন্টে ছিল বস্তুটা, ঠিক আছে? এ পয়েন্ট থেকে ধরো বি পয়েন্টে গেল, তারপরে বি পয়েন্ট থেকে ধরো এখানে সি পয়েন্টে এই বরাবর আসছে, এখানে এসে দাঁড়িয়ে আছে। তাহলে আরো বলে দিচ্ছি যে ধরো সাপোজ এটা ধরে নাও 4 কিলোমিটার, আর এটা ধরে নাও 3 কিলোমিটার। তাহলে কোশ্চেনটা হচ্ছে যে ও টোটাল ডিস্টেন্স কত দূরত্ব অতিক্রম করেছে, এটা তো পেয়ে যাবে, ইজি আছে। 2 নাম্বার বলছে যে কত সরণ হয়েছে ওর। দুটোই বের করে একটু বলো তো তাড়াতাড়ি। 5। 5 কি দূরত্বটা? হ্যাঁ, আচ্ছা, ডিস্টেন্স, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট 5 বলছো, হ্যাঁ, মানে সরণটা 5 বলছো, সরণ। হ্যাঁ, আর দূরত্বটা 4 আর 3 7। 7 আর 5। আচ্ছা, মানে এটা বলছো 5 কিলোমিটার, আর এটা হচ্ছে 7 কিলোমিটার। ঠিক আছে, কি করলে এটা কানেক্ট করলে ডাইরেক্ট ডিস্টেন্সটা নিতে হবে। তো কানেক্ট করলে এখানে তুমি পিথাগোরাসের তুমি বলে এটা অ্যাপ্লাই করলে, তাই না? তো এটা হয়ে গেল তোমার 4 স্কোয়ার প্লাস
3 স্কোয়ার 16 প্লাস 9 মানে 25 মানে 5। আচ্ছা আরেকটা কোশ্চেন করো, এটা একটু মানে ডিফিকাল্টির দিকে যাবে। সাপোজ ধরো আহ, এরকম একটা সার্কেল আছে, এ পয়েন্ট থেকে শুরু করে এইদিকে মুভ করতে শুরু করেছে, বি পয়েন্টে এসে দাঁড়ালো, ঠিক আছে? তো আর এর রেডিয়াসটা ধরে নাও 10 মিটার, তাহলে ও কতটা সরণ হলো, সরণ কত, ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্টটা বের করো। রুট ওভার 200 হবে স্যার। রুট ওভার, হ্যাঁ, √200। হ্যাঁ রুট ওভার 200, কারণ এটা 10 মানে কি, এটাও 10, এটাও 10, আর ডিসপ্লেসমেন্ট মানে ডাইরেক্ট ডিস্টেন্স কানেক্ট করতে হবে, মানে ডাইরেক্ট কানেক্ট করো, তাহলে এটা তো 90 ডিগ্রি, এইভাবে বলেছি, তাহলে এটা 90 হলে এটা 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মানে স্কোয়ার রুট অফ 100 প্লাস 100 মানে 200, ঠিক? বা এটাকে তুমি এইভাবে বলতে পারো যে 10√2, অপশানে যদি 10√2 থাকে তো একই জিনিস, 100 থেকে 10 বেরিয়ে যাবে আর ভেতরে √2 পড়ে থাকবে। ওকে, ডিস্টেন্স বের করা যাবে, কতটা ডিস্টেন্স? হ্যাঁ হ্যাঁ, ডিস্টেন্সটা যদি বের করতে চাও করো, ডিস্টেন্সটা বের করো, ডিস্টেন্স কত হলো বের করো, বের করে দেখো।
3 πr/2 হবে স্যার। আর এর মানটা বসাও। 15 পাই। হ্যাঁ ওটাই হচ্ছে 15 পাই। 15 পাই আসছে। হ্যাঁ হ্যাঁ 15 পাই। হ্যাঁ, তো যেটা আসছে সেটা দেখো, টোটাল হচ্ছে 2 পাই আর না, টোটাল 2 পাই আর, মানে একটা কমপ্লিট হলে 2 পাই আর। তো এখানে তো 3 ভাগই, 4 ভাগের 3 ভাগই গেছে, তাহলে 3/4 দিয়ে গুণ করে দাও, এটা হবে 3 πr/2। 3 π/2 আর মানে 10, তাহলে 15 পাই। ঠিক, গুড। তাহলে ডিসপ্লেসমেন্টটা ক্লিয়ার হয়েছে। আর একটা দিব ডিফিকাল্ট একটু। আচ্ছা, হ্যাঁ দেন। হ্যাঁ দাও। করে দেখো তো। আহ, মানে কোশ্চেনটা এরকম আছে যে, ধরো একটা সার্কেল আছে, ঠিক আছে, ওর হচ্ছে এখান থেকে মুভ করতে শুরু করেছে, সাপোজ এখান থেকে, এ পয়েন্ট থেকে মুভ করে এইদিকে এখানে বি পয়েন্টে এসেছে, রাইট? এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে যে 135 ডিগ্রি, এটা বলে দিয়েছে 135 ডিগ্রি। আর এইদিকে মুভ করেছে এ থেকে, এই ধরো বি পয়েন্টে এসেছে, তাহলে এই যে কভার করেছে এটা 60 মিটার বলে দিয়েছে। ওকে, তো বলছে যে এটা 135 হলে এর মানে সরণটা কত হবে, মানে একটা একটু লেভেলের কোশ্চেন, এটা যদি নাও হোক কোনো অসুবিধা নেই। স্যার এটা হবে না, হচ্ছে না? পারছি না। আমি না একটু হিন্ট দিয়ে দিচ্ছি, দেখো। আসলে নাহলে এটা থাক, এটাতে আমরা এখন সময় নষ্ট করে না দেয়, তাও একটু বলে দিই খালি, যে আমাদের একটা ত্রিভুজের সূত্র আছে, যে মানে এরকম যদি ত্রিভুজ হয় না,
যে একটা এইদিকে আছে এইদিকে আছে, আর এটা যদি বের করতে হয়, এটা ধরো এ এটা বি, আর এদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি বলা থাকে, ঠিক আছে, তো একটা ত্রিভুজ সূত্র আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ এই অ্যাঙ্গেলটা, আলফা হলে আলফা, তার রুট নিতে হয়, এটা হলে বের হয়। তো এখানে ওইভাবেই করতে হবে, তো এটা এখন দরকার নেই, আসলে এটা একটু আপার লেভেলে, এটা আমার মনে হয় না যে এখানে দিবে এই কোশ্চেনটা। তো এটা থাক, আমরা ডিসপ্লেসমেন্ট এখানেই থামছি, এরপরে হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সট হচ্ছে ভেলোসিটি অ্যান্ড অ্যাসিলারেশন, ঠিক আছে। ওকে, এবার ডিসপ্লেসমেন্ট ক্লিয়ার হয়েছে, আর ডিস্টেন্সও ক্লিয়ার হয়েছে। এবার আমি যদি এটা বলি যে ওর ডিস্টেন্সের পরিবর্তন যদি নিই, মানে দূরত্বের পরিবর্তন যদি নিই প্রতি একক সময়, মানে আমি যদি উপরে ডিস্টেন্স লিখি আর নিচে যদি টাইম লিখি, মানে একক সময় কতটা ওর ডিস্টেন্স যাচ্ছে, আর যদি আমি এইদিকে লিখি ডিসপ্লেসমেন্ট, আর এইখানে নিচে লিখি টাইম, তাহলে এটা মানে কি একক সময় কতটা ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ঠিক কি না? হ্যাঁ স্যার। তো এবার হুম, এইটা যে দেয় এটা দেয় স্পিড, হ্যাঁ ঠিক আছে, আর এইটা দেয় ভেলোসিটি। মানে আমি যদি বলি এটাকে বাংলাতে বলছে দ্রুতি, ইস, কি হলো, এটা হচ্ছে দ্রুতি দেয় আর এটা হচ্ছে বেগ দেয়। তাহলে এটা থেকে আমাকে বলতে পারবে কি যে দ্রুতি আর বেগের মধ্যে তাহলে কি তফাৎ হলো? স্কেলার কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। হুম, ভেক্টর হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ঠিক। আচ্ছা, কিন্তু আমি একটা স্পেশাল কেস দিচ্ছি। স্পেশাল কেস মানে ধরো রেক্টিলিনিয়ার মোশন দিচ্ছি। রেক্টিলিনিয়ার মোশন, রেক্টিলিনিয়ার মোশন মানে কি যে ঋজু গতি, মানে একটা লাইন বরাবর চলছে। মানে ঋজু গতি মানে ধরো এই বরাবর যদি চলে একটা লাইন বরাবর, বস্তুটা মোশনটা হচ্ছে এই বরাবর, ঠিক আছে। তাহলে এ থেকে ধরো বিতে গেছে, তাহলে তুমি আমাকে বলো এ থেকে যদি ও বিতে যায়, ধরো এখানে আসলো, মাঝখানে কোথাও সিতে আসলো, ধরো 100 মিটার গেল এ টু সি, তো ওর দূরত্ব কত? 100 মিটার, ঠিক আছে, আর ওর সরণ কত? 100 মিটার। সরণও 100 মিটার। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি ঋজু গতি হয় বা রেক্টিলিনিয়ার মোশন হয়, মানে হচ্ছে যে কোনো ওই বস্তুটা যদি একটা লাইন বরাবর চলে, তাহলে সেই ক্ষেত্রে দূরত্বটা আর সরণটা সমান হয়, এটা বলতে যাচ্ছি। এটা বোঝা গেছে?
হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, দূরত্ব আর সরণ যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে দ্রুতি আর বেগও তো সমান হবে। দূরত্ব আর সরণ যদি সমান হয় তাহলে দ্রুতি আর বেগও তো সমান হবে, কারণ টাইম তো যদি আমি একই টাইম ধরে নিই দুই ক্ষেত্রেই, তাহলে এইখানে, আচ্ছা এটা ডিসপ্লেসমেন্ট হবে, হ্যাঁ, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স দুটোই তো সেমই, কারণ রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে। তো ক্যান আই সে যে একটা রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে, মানে ঋজু গতির ক্ষেত্রে, বা রেক্টিলিনিয়ার মোশন, বা এটাকে আমরা ওয়ান ডাইমেনশন বলছি, ওয়ান ডাইমেনশন না রেক্টিলিনিয়ার মানে ওয়ান ডির ক্ষেত্রে, ঠিক আছে। তো ওয়ান ডির ক্ষেত্রে দূরত্বটা আর তোমার সরণটা কি হয়, সমান হয়। এর মানে আমি যে দ্রুতি যেটা আর বেগটা দুটোকে সম অর্থে ব্যবহার করতে পারি, কখনো দ্রুতি বললেও চলবে, বেগ বললেও চলবে, ঠিক আছে। ওয়ান ডির ক্ষেত্রে এটা ইউজ করা যাবে, কিন্তু টু ডির ক্ষেত্রে এটা হয় না। টু ডির ক্ষেত্রে যখন আমরা পড়বো তো তখন আমরা আলোচনা করব। রেক্টিলিনিয়ারের ক্ষেত্রে এটা শুধু হয়, দ্রুতিকে বেগ বলতে পারো বা বেগকে দ্রুতি বলতে পারো। কেন? কারণ এই ক্ষেত্রে তো ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে না, না ওয়ান ডির ক্ষেত্রে একই দিকে যাচ্ছে, ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে না, তো ওই জিনিসটা। তো এটা তো হলো ভেলোসিটি। আচ্ছা, এবার আমি বলছি কি, যে ধরো ভেলোসিটিটাও তো চেঞ্জ হতে পারে, কি ভেলোসিটিটাও চেঞ্জ হতে পারে। তাহলে উপরে যদি আমি বেগ লিখি, আর বেগের পরিবর্তন হচ্ছে, ধরো বেগের পরিবর্তন হচ্ছে সময়ের রেসপেক্টে, তাহলে নিচে যদি টাইম লিখি, উপরে বেগের পরিবর্তন, নিচে সময়, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি? ত্বরণ বলি, অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তাহলে দূরত্বের পরিবর্তনকে আমরা দ্রুতি বলছি, সরণের পরিবর্তনকে বেগ বলছি, মানে পরিবর্তনের হারকে, মানে একক সময় কতটা পরিবর্তন হচ্ছে। আর বেগের পরিবর্তনকে কি বলছি? বেগের পরিবর্তনকে ত্বরণ বলছি। তাহলে বেগ থেকে এসছে ত্বরণ, এর মানে ত্বরণও একটা কি হবে? ভেক্টর কোয়ান্টিটি হবে, ঠিক আছে। খালি এগুলোর মধ্যে দ্রুতিটা ভেক্টর নয় আর দূরত্বটা ভেক্টর নয়, বাকি সরণ বলো, বেগ বলো, ত্বরণ বলো, সবগুলোই ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। এবার একটু ইউনিটগুলোর দিকে 1 মিনিট দেখে নেওয়া যাক। আমি লিখছি দূরত্ব, তারপরে লিখছি সরণ, এটা সরণ খালি স হবে, তারপরে লিখছি বেগ বা দ্রুতি, আর লিখছি ত্বরণ। তাহলে আমি ইউনিটগুলো যদি লিখি, এসআই তে লিখছি আর সিজিএস এ লিখছি, তাহলে দূরত্বের কি হবে? মিটার, সিজিএস এ সেন্টিমিটার, সরণের কি হবে? মিটার, সেন্টিমিটার, বেগের কি হবে বলো? বেগের কি মিটার হবে? পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হবে। কিভাবে বুঝলে? কারণ বেগ, বেগ মানে কি? দূরত্বের পরিবর্তনের হার, মানে উপরে দূরত্ব নিচে সময়, তাহলে মিটার আর টাইমের সেকেন্ড, আর এখানে কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। ত্বরণ তাহলে কি হবে? ত্বরণটার মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড স্কোয়ার হবে, কারণ কি বেগটাকে টাইম দিয়ে ভাগ করছো না, তাহলে নিচে অলরেডি একটা সেকেন্ড আছে, তাহলে আবার সেকেন্ড নিচে আসছে, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এগুলো তো একক হলো, তাহলে ডাইমেনশন গুলো কি হবে? মাত্রাগুলো, তাহলে এটা এল দেবো খালি, এখানে আলাদা করে লিখছি, লেন্থের ডাইমেনশন এল হয়। আচ্ছা, এখানেও এল হবে সরণের, এখানে দেখো লেন্থ আর নিচে টাইম, তাহলে এল
আর নিচে ক্যাপিটাল টি, তাহলে উপরে গেলে টি ইনভার্স হবে, আর এখানে কি হবে এল উপরে টি টু দি পাওয়ার -2। তাহলে একক আর মাত্রা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইকুয়েশন অফ মোশনগুলো। মানে 1D তে যদি মুভমেন্ট করে তাহলে তার ইকুয়েশন অফ মোশনগুলো কি কি হয়। মানে আমরা ডিসপ্লেসমেন্ট, এই দেখো আমরা কি কি পড়লাম, ডিসপ্লেসমেন্ট পড়লাম, ভেলোসিটি, অ্যাসেলারেশন পড়লাম। এখন আচ্ছা মোমেন্টামটাও পড়ে নিই, তারপরে আমরা না হলে ইকুয়েশন ইন 1D পড়বো। 1 ডাইমেনশন আজকে পড়বো, খালি 2D আর 3D পড়বো না এটা এখন, ঠিক আছে? তো মোমেন্টামটা পড়বো, তারপরে ইকুয়েশন অফ মোশনগুলো পড়বো আজকে খালি। তোমাদের কাছে কোনো প্রবলেমের বই আছে কি? মানে কোশ্চেনের বই কেউ কিনেছো, কোনো বই টই এসএসসির? না, বই কিনিনি এখনো। কোন বইটা ভালো না হবে ওই বুঝতে পারবে? দেখবে অনলাইনে, দেখবে কোনো বই টই পাচ্ছ নাকি। এখনো তো মানে কোনো বই তো এরকম রিলিজ করেনি, অন্য স্টেটের গুলো দেখতে পারো, দেখবে অনলাইনে ফ্লিপকার্ট বা গুগল ক্রোমে সার্চ করে দেখবে, না হলে আছে নাকি কোনো। একটা টেকনোওয়ার্ল্ড থেকে বেরিয়েছে বই, কিন্তু ভালো না খারাপ সেজন্য নিইনি। এসএলএসটি একটা বই বেরিয়েছে টেকনোওয়ার্ল্ডের থেকে। টেকনোওয়াল থেকে? কোন কোন ইসের? হ্যাঁ, কি নাম যে আছে, ছবিটা না পরে দিচ্ছি গ্রুপে ছবিটা, না আচ্ছা দিয়ে ঠিক দিবে তো, বলতে পারছি তাহলে না। আমি একটু দেখতে পারবো তাহলে। হুম। আচ্ছা, মোমেন্টামটা একটু বলি। মোমেন্টাম মানে হচ্ছে বাংলাতে ভর আর বেগ। তাহলে ভর বেগ মানে কি? তাহলে বুঝতেই পারছো, ভর বেগ মানে হচ্ছে তার ভরকে নাও আর বেগকে নাও, এই দুটোকে গুণ করো, তাহলে এই গুণ করলে যে তার মধ্যে একটা যে প্রপার্টি আসবে বস্তুটার মধ্যে, সেটাকে আমরা কি বলবো? মোমেন্টাম বলবো, ঠিক আছে? এবার আমরা নিউটনের যখন সূত্রগুলো পড়বো তখন এই মোমেন্টামটা আরো একটু বুঝবো ভালো করে। এখন শুধু মোমেন্টাম মানে এটাই বুঝো যে তার মাস মানে বস্তুটার ভর আর কি, আর তার বেগ, গতিবেগটাকে যদি গুণ করি তাহলে যে এর মধ্যে একটা প্রপার্টি আছে সেটাকে আমরা মোমেন্টাম বলি। আচ্ছা, তো মোমেন্টামটাকে আমরা পি দিয়ে জেনারেলি ডিনোট করি, তাহলে পি ইজ ইকুয়াল টু এম ভি হয়। আচ্ছা, ভিটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাই না? আর মাস, ভর যেটা, এটা তো একটা স্কেলার, আর এটা একটা ভেক্টর। এর মানে মোমেন্টামটা একটা কি হবে? ভেক্টর হবে। যেহেতু ভেলোসিটিটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তো মোমেন্টামটা একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। ওকে, এখন যেটা পড়বো আমরা, যে ইকুয়েশন অফ মোশন। ফর 1D, 1D পড়বো। 1D মানে কি? যে রেক্টিলিনিয়ার মোশন, ইকুয়েশন অফ মোশন ফর 1D রেক্টিলিনিয়ার মোশন, বাংলাতে বলছি আমরা ঋজু গতি যদি হয়, প্লাস সমত্বরণে যদি চলে। কিসে চলে? সমত্বরণে। তাহলে সেটা কি হয়, এটা আমরা এখন করব। আচ্ছা, সমত্বরণ মানে হচ্ছে, সমত্বরণ মানে হচ্ছে এটা ধ্রুবক, কনস্ট্যান্ট, এটাকে আমি ত্বরণ বলছি। ঠিক আছে, তাহলে এটা ত্বরণ বলছি, আর ওটা হচ্ছে ধ্রুবক। সমত্বরণে চলছে না, ধ্রুবক। আর ঋজু গতিতে চলছে মানে একটা লাইন বরাবর চলছে, ঠিক আছে? এইভাবে। ওকে, এবার এই ইকুয়েশন অফ মোশনগুলো ডিরাইভ করার আগে কয়েকটা জিনিস আমি বলতে যাচ্ছি, মানে কিছু গ্রাফ আমি বলতে চাচ্ছি। যেমন ধরো
আমি সাপোজ এটা এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো ওয়াই এক্সিসের দিকে আমি টাইম দিলাম, আর এক্স এক্সিসের দিকে ধরো আমি সরণটা দিলাম এস। ঠিক আছে, এবার আমি যদি একটা গ্রাফ এরকম ড্র করি, তাহলে এই গ্রাফটা দেখে কি বুঝবে আমাকে এটা বলো তো আগে। সময়ের সঙ্গে এসে কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, তো মানে বুঝলেটা কি? তো সময়ের সঙ্গে সঙ্গে ডিসপ্লেসমেন্টে কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, তো বুঝলেটা কি? বুঝলে যে বস্তুটা রেস্টে আছে। রেস্টে আছে, হ্যাঁ। হ্যাঁ, তাই না? ঠিক, তাহলে হ্যাঁ তোমাকে স্যার। গ্রাফটা দেখে বুঝতে হবে। আহ, তাহলে এদিকে টাইম ধরো আর এইদিকে ডিসপ্লেসমেন্ট বলো। তাহলে তুমি বলছো যে এটার মানে হচ্ছে বস্তুটা রেস্টে আছে, ঠিক? তাহলে এটার মানে হচ্ছে বস্তুটা রেস্টে আছে। আরেকটা দিচ্ছি, সাপোজ ধরো এরকম করে গ্রাফটা আছে, এটার মানে কি হবে তাহলে? সময় বাড়ছে, সরণও বাড়ছে, মানে বস্তুটা গতিশীল, মোশনে আছে। হ্যাঁ, গতিশীল তো আছে, ঠিক আছে, গতিশীল আছে, কিন্তু কিরকম গতি আছে? মানে যত সময় যাচ্ছে ডিস্টেন্সও বাড়ছে। মানে হ্যাঁ, ডিস্টেন্সও বাড়ছে, তাহলে কিরকম মানে গতিটা কিরকম হবে? সমবেগ হবে না? দেখো তো, তো- সমবেগ হ্যাঁ, হবে কি না? সমবেগ। সমবেগ হবে, দেখো এক হ্যাঁ, সেকেন্ডে এতটা ডিস্টেন্স গেছে, 2 সেকেন্ডে ডবল গেছে, মানে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে। তাহলে এটা কি দিচ্ছে আসলে? এটা তোমার দিচ্ছে সমবেগ। সমবেগে বস্তুটি গতিশীল, ঠিক আছে? সমবেগে গতিশীল বস্তুটি, বা সমাবেগ খালি লিখে দিচ্ছি, এত ঝামেলা করার কিছু নেই, সমাবেগ লিখলাম। আচ্ছা, আর একটা দিই, এই গ্রাফের কনসেপ্টগুলো একটু মানে বোঝা থাকা ভালো। তাহলে ধরো এবার আমি এদিকে ভি দিচ্ছি, এদিকে টি দিচ্ছি, ঠিক আছে? এটা কি দিচ্ছে? এদিকে ভি আছে কিন্তু এবার এটাও সমাবেগ দিচ্ছে, তাই না? দেখো, হ্যাঁ, সমবেগ। কেন ভিটা চেঞ্জই হচ্ছে না তো। তা ভি চেঞ্জ হচ্ছে না মানে একটা নির্দিষ্ট স্পিড নিয়ে চলতে আছে, মানে সাপোজ ধরো এটা আমি ধরো 40 কিলোমিটার পার আওয়ার বললাম স্পিডটা, তাহলে এর মানে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডেও গাড়িটা চালাচ্ছে, তো সমবেগে চলছে। তো আমি কি বলতে পারবো না যে এই 1 নাম্বার গ্রাফটা আর এখানে 2 নাম্বার গ্রাফটা সেম জিনিসকে রিপ্রেজেন্ট করছে? এখানে শুধু এস ছিল বলে এইভাবে গ্রাফটা হয়, এখানে ভি ছিল তো বলে এইভাবে গ্রাফটা হয়, ঠিক আছে? পয়েন্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট নেক্সট গ্রাফটা একটু বুঝবে, তাহলে আমরা ডেরিভেশনে চলে যাব। সাপোজ ধরো এটা কি, এটা কালারটা আমি চেঞ্জ করে দিই। এখন মোশনটা কিরকম হচ্ছে বলো? এখন ভেলোসিটিটা কিন্তু বাড়ছে ইকুয়ালি, তাহলে কি হবে? মানে ভেলোসিটির পরিবর্তন হচ্ছে আর বাড়ছে, কমছে না। সমতরণ। হুম, তাহলে এখন এটা হবে সমতরণ। ঠিক আছে, এটা হবে কি? সমতরণ। ওকে, কিন্তু সমতরণ, বাট ইনিশিয়ালি যখন বস্তুটা শুরু করেছিল তখন কি রেস্টে ছিল না? এর মানে এখান থেকে শুরু হয়েছে, এর মানে t=0-তে বস্তুটা রেস্টে ছিল, মানে গাড়িটা তো স্টার্ট করেনি আর কি।
তারপরে যখন স্টার্ট করলো তো সমান্তরণ নিয়ে ওই স্পিডটা বাড়াতে আছে এরকম, রাইট? এবার আরেকটা গ্রাফ দিচ্ছি, এটা লাস্ট গ্রাফ হবে, তারপরে ডেরিভেশনে আমরা যাব। ধরো এদিকে টাইম আর এদিকে ভেলোসিটি, আর সাপোজ ধরো এখান থেকে এখন শুরু হয়েছে এইভাবে, ঠিক আছে মোশনটা, তাহলে এটা বলো কি হচ্ছে? এটার মোশনটা কিরকম? দেখো এখানেও তো ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল ভেলোসিটিটা বাড়ছে না, তাহলে এটাও সমান্তরাল হবে। বাট এটা আর এটার মধ্যে ডিফারেন্স কি তাহলে? ডিফারেন্স হচ্ছে এটা ইনিশিয়ালি রেস্টে ছিল, আর এটা ইনিশিয়ালি রেস্টে নয়, টি ইজ ইকুয়াল টু জিরোতেও একটা মুভমেন্ট ভেলোসিটি ছিল আর কি, মানে এর প্রাথমিক ভেলোসিটি একটা আছে, প্রাথমিক ভেলোসিটি আছে, আর অন্তিমেও একটা ভেলোসিটি আছে। এখানে প্রাথমিক ভেলোসিটিটা জিরো ছিল, এটা হচ্ছে এইটা আর এটার মধ্যে ডিফারেন্স। বাকি দুটোই সমান্তরালে চলছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তো এবার আমরা এই ডেরিভেশনটা করতে যাব, ঠিক আছে? তো আমি বলে দিই ডেরিভেশনটা মানে কোন তিনটা আমরা করতে যাব। একটা হচ্ছে এরকম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, একটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস প্লাস টু এ এস। এই তিনটা ডেরিভেশন করব এখন, ঠিক আছে? মানে বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিটে করে নেবো। ওই গ্রাফটা যদি বোঝা থাকে এগুলো, তাহলে একদম সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাহলে এই গ্রাফটা আমি ইউজ করব। তাহলে ধরো গ্রাফটা আমি ড্র করে নিই কুইকলি। তো মাঝে মাঝেই অ্যাড চলে আসে। ওকে, তো এইদিকে ধরো টাইম আছে আর এইদিকে ধরো ভেলোসিটি আছে, ওকে? আর এটা হচ্ছে গ্রাফটা। তো এইটা যে গ্রাফটা, তো এর মানে কি, টি ইজ ইকুয়াল টু জিরোতে এর একটা ভেলোসিটি ছিল, প্রাথমিক অবস্থায় একটা ভেলোসিটি ছিল, সেটাকে আমি বলে দিচ্ছি ইউ ছিল ধরে নাও। আর টি সময় পর, মানে টি সময় পর, এটা ধরো টাইমটা টি, মানে এখানে এই যে টাইমটা হয়েছে এটা টি সময় হয়েছে, তাহলে টি সময় পর যে ভেলোসিটিটা হয়েছে সেটা ধরে নাও ভি হয়েছে, ভি মানে এইটুকু হচ্ছে ভি ধরে নাও, রাইট? এবার এটা সমান্তরাল দিচ্ছে, ঠিক আছে? তো সমান্তরাল দিচ্ছে, তো ত্বরণ মানে কি হবে? ত্বরণ মানে কি হবে? ত্বরণ মানে বেগের পরিবর্তন, হ্যাঁ, বেগের পরিবর্তন, আর নিচে হচ্ছে কি সময়, কত সময় ওই বেগের পরিবর্তনটা হয়েছে। তাহলে কত সময় হয়েছে? টি সময় হয়েছে, তাহলে নিচে টি দিয়ে দিই। কত পরিবর্তন হয়েছে? ইউ থেকে ভি, যে ভি, ইউ থেকে বেড়ে ভি হয়েছে, তাহলে পরিবর্তন কত হয়েছে? ভি মাইনাস ইউ, ঠিক কি না? হ্যাঁ স্যার। এবার টিটা এখানে তো এ আছে, এ আর টি গুণ করে দাও, তাহলে এ টি হয়ে গেল, আর এদিকে ভি মাইনাস ইউ হলো। মাইনাস ইউটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে ইউ প্লাস এটি। তাহলে এটা হচ্ছে প্রথম সমীকরণটা। আচ্ছা 1 মিনিট, এই যে সমীকরণগুলো আমি এখানে লিখলাম ধরো তিনটা সমীকরণ, তাহলে 1 নাম্বারটা তো হয়ে গেল প্রুফ। আমার পয়েন্ট হচ্ছে এটা কি সব সময় অ্যাপ্লাই করা যাবে? অ্যান্সার হচ্ছে নো। যদি রেক্টিলিনিয়ার মোশন হয়, মানে ঋজু গতি হয়, একটা লাইন বরাবর যদি চলে, তাহলে আর সমান্তরাল হতে হবে, তাহলে এটা অ্যাপ্লাই করা যাবে। বোঝা গেছে?
মানে সমত্বরণে ঋজু গতির ক্ষেত্রেই শুধু অ্যাপ্লাই করা যাবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট আর একটা কনসেপ্ট আমি বলে দিই একটু, যে ধরো আমরা কি জানি, ভেলোসিটি মানে কি জানি, সরণ বাই সময়, তাই তো? তাহলে সরণ কি হবে, ভেলোসিটি ইনটু টাইম। বলবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ভেলোসিটি আর টাইম গুণ আছে, তাহলে এটা কি দিচ্ছে তোমার? যেমন ধরো এমনি ধরো একটা স্কোয়ারের ক্ষেত্রে বা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে লেন্থ আর ব্রেথ, এরকম লেন্থ আর ব্রেথ গুণ যদি করো, কি দেয় এটা? এরিয়াটা দেয় না? ওর ভেতরে এরিয়াটা দেয়। তো এখানে ভেলোসিটি আর টাইম যদি গুণ করো, তাহলে এইদিকে তো এরিয়া দিচ্ছে, আর এইদিকে কি, এটা ডিসপ্লেসমেন্টটা, সরণটা। ক্লিয়ার হয়েছে এই পয়েন্টটা, কনসেপ্টটা? এর মানে ডিসপ্লেসমেন্ট যদি বের করতে হয় গ্রাফ থেকে, তাহলে তোমাকে এরিয়াটা বের করতে হবে ওই গ্রাফটা। তাহলে এখানেও তো ভেলোসিটি আছে একদিকে, একদিকে টাইম আছে। তো আমার ডিসপ্লেসমেন্ট বের করতে গেলে আমি যে ডট ডট করছি যে এরিয়াটা, সেই এরিয়াটার আমাকে মানে সেই জিনিসটার এরিয়াটা বের করতে হবে। এটা ট্র্যাপিজিয়াম একটা, তাহলে এই ট্র্যাপিজিয়ামটা এরিয়া বের করতে হবে, তাহলে আমি ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব, ঠিক কি না? হ্যাঁ ঠিক। তো এসটা বের করার জন্য আমার এখন যেটা টার্গেট আছে, সেটা হচ্ছে যে এরিয়াটা বের করতে হবে। তাহলে আমি নাম দিই, তার জন্য সুবিধা হবে। এটা ধরো এ দিলাম, এটা বি। আচ্ছা, এটা এরিয়া কিভাবে বের করবো আমি তো জানি না, তো আমি কি করব, আমি এটা পার্টিশন করে দিলাম ধরো, ঠিক আছে? তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, আর এটা একটা তোমার ট্রায়াঙ্গেল হয়ে গেল, সমকোণী ত্রিভুজ। তাহলে এ আচ্ছা, বি সি। স্ক্রিনটা ব্লার লাগছে একটু আগের থেকে। ব্লার লাগছে? আচ্ছা, নেট ইস্যু আছে নাকি, দাঁড়াও দেখে নিই। আমার তো এখানে ঠিকই আছে, মানে তোমাদের ওখানে নেট ফ্ল্যাকচুয়েট করছে হয়তো এই জন্য। হতে পারে, এখানে তবে হয়তো সমস্যা হচ্ছে। দেখো এখন ঠিক হয়েছে? ঠিক আছে, ও মোটামুটি বোঝা যাচ্ছে, সমস্যা নেই। ও, ঠিক। এনিওয়ে, তাহলে আমি এসটা মানে ডিসপ্লেসমেন্টটা বের করতে যাচ্ছি, তাহলে এরিয়া বের করব না, এরিয়া মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি প্লাস এরিয়া অফ রেক্টেঙ্গেল এ সি ডি ই। দেখো এই জিনিসটা বোঝা গেছে কিনা, মানে এটা প্লাস উপরেরটা যোগ করলে টোটাল এরিয়াটা পেয়ে যাবো, তাহলে ওটাই এস দিবে তোমার। আচ্ছা, তো ট্রায়াঙ্গেলটার ফর্মুলা তো জানো, এরিয়ার হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু বেস মানে এসি, আর হাইট মানে বিসি, প্লাস আর এসিডি এর এরিয়াটা মানে কি, এসিডি এর মানে লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ মানে হচ্ছে তোমার ইডি ধরে নাও, ইডি, আর ব্রেথ মানে হচ্ছে তোমার এই বা সিডি, একই জিনিস। এবার আমাকে বলবে এসি মানে কোনটা, এসি মানে এটা, এটা আর ইডিটা তো সেমই না, তাহলে এটা টি দিচ্ছে, এসি মানে টিটা তাহলে দিচ্ছে, তাহলে হাফ ইন্টু টি লিখলাম। বিসি মানে কোনটা, বিসি, বিসি মানে এটা, এটা মানে কি, এটা মানে এই জিনিসটা ভি মাইনাস ইউ না, এখান থেকে এইটুকু মানে কি, এখান থেকে এইটুকু, এটা সমান। তাহলে এটা ভি আর এটা ইউ, তাহলে বিসিটা কি দিচ্ছে, ভি মাইনাস ইউ দিচ্ছে। ক্লিয়ার? প্লাস ইডিটা দেখো, ইডি, ইডিটা মানে টাইম, ইডিটা টাইম হলো। আর এইটা হচ্ছে, এইটা হচ্ছে তোমার কি, এইটা ইউ হলো। ওকে, এবার দেখো এখানে ভি মাইনাস ইউ একটা টার্ম আছে, ভি মাইনাস ইউ একটা টার্ম আছে। তো এখান থেকে বলো
ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কি হবে, এটি না? দেখো ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। তাহলে এবার আমি এখানে এটি বসিয়ে দিই, তাহলে এটা এটি আর এখানে টি আছে, তাহলে এ আর টি টি গুণ করলে টি স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে ইউটি। তাহলে কি দাঁড়ালো, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হলো না, মানে সেকেন্ড ইকুয়েশনটা। ঠিক? হ্যাঁ। এখানে কোনো সমস্যা আছে কি? না স্যার। আচ্ছা আচ্ছা, স্যার স্যার করে বলছে কেন? হ্যাঁ সুমন, হ্যাঁ, এই স্যার স্যার করে বলছে এটা কেন? ওরে স্যার ও বলে। স্যারই ভাবছে। আচ্ছা এখানে দেখো, আহ, হুম, আমরা একটা পেলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেকেন্ডটা পেলাম এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার দেখো আমি থার্ড ইকুয়েশনটা কি লিখেছিলাম, ভি স্কোয়ার না ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। তাহলে ভি স্কোয়ার মানে কি, ভি কোথায় আছে এখানে, তাহলে এটার স্কোয়ার মানে এটাকে আমি কি করব, বর্গ করব দুই দিকে। তাহলে 3 নাম্বারটা ডেরিভেশনটা করার জন্য আমি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখবো, আর এটারই দুই দিকে আমি কি করব, স্কোয়ার করে দেবো। তাহলে স্কোয়ার যদি করে দাও তাহলে এইদিকে তো ভি স্কোয়ার হলো, আর এইদিকে হবে ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস টু ইউ এ টি, এই জিনিসটা। ঠিক? তাহলে এটা হলো ইউ স্কোয়ার প্লাস, ওকে, এখানে দেখো আমি এ এ স্কোয়ার যদি কমন নিই, না টু এ কমন নিচ্ছি, কি কমন নিচ্ছি, টু এ কমন নিচ্ছি। কেন কমন নেবো টু এ, কারণ এই 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 ফর্মে লিখতে চাচ্ছি আমি, এই ফর্মে। তাহলে টু এ যদি কমন নিই তাহলে এখানে টু আর এ কমন নিয়ে নিচ্ছে, তাহলে ইউ আর টি পড়ে আছে, প্লাস দেখো টু কমন নিয়েছি, এখানে তো টু ছিল না, এর মানে হাফ দিয়ে গুণ করতে হবে, তাহলে টু আর টু কমন কেটে যাবে, তাহলে এখানে ওয়ান হয়ে গেল। আর এ কমন নিয়েছি, তাহলে এখানে একটা এ পড়ে আছে, আর টি স্কোয়ার তো আছে। এবার দেখো এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে এস না, তাহলে ইউ স্কোয়ার প্লাস টু এ, আর এটা মানে হচ্ছে এস, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস হলো। ওকে, তো এইভাবে আমরা কিন্তু তিনটা আমরা সমীকরণের ডেরিভেশন করতে পারবো। এবার এখানে দেখো আমাদের রেস্ট এন্ড মোশন কমপ্লিট, রেফারেন্স ফ্রেম কমপ্লিট, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, মোমেন্টাম, তারপরে কাইনেটিক ইকুয়েশন যেটা আছে, কাইনেমেটিক ইকুয়েশন, সেটা ওয়ান ডিতে হয়েছে, ওয়ান ডিতে খালি আমরা করলাম যে এইটা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি এস ইকুয়াল টু এটা, আর ভি স্কোয়ার ইকুয়াল টু এটা, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে। আর বাকি টু ডি থ্রি ডি এগুলো আমরা এখন করিনি, ওগুলো পরে আসবে। আর এর উপরে কিছু প্রবলেম আমরা সেটা এখন আজকে করব না, আজকে এই অবধি থাক, প্রবলেমগুলো আমরা পরে করব, ঠিক আছে, এরপরে ক্লাস। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো, না হলে আজকে এই অবধি থাক। না, ঠিক আছে। কালকে পড়াবে? কালকে আমি ভাবছি এরপরে সোমবারে নি, তোমরা একটা সময় নাও, একটু সময় নাও, বই টইগুলো থেকে এগুলো পড়ো, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক সোমবারে, আছে। সোমবারে পড়াই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।